নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। কথায় বলে সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস ভালো নয়। আর সেই দুঃসাহস যদি হয় একটি স্বাধীন সার্বভৌম দেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে, সরকারের পতন ঘটাতে যদি সেই দুঃসাহস হয় আইনের শাসনের বিরুদ্ধে, দেশের সুপ্রিম কোর্টের বিরুদ্ধে, তাহলে সেই দুঃসাহস কোনো সুস্থ মানুষ সমর্থন করতে পারে না। কিন্তু এই মুহূর্তে সেই পরিস্থিতি তৈরির হুমকি প্রকাশ্যে দিয়েছে ককরোচ পার্টি। দেশের রাজনীতি এবং আইন শৃঙ্খলার ক্ষেত্রে এক অভূতপূর্ব চরম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করতে চলেছে তারা। একদিকে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট, আর অন্যদিকে ককরোচ আন্দোলনের নেতৃত্ব। আজ সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, ককরোচ আন্দোলনে যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে তাদের কোনোভাবেই ছাড়া যাবে না। আইন নিজের পথে চলবে এবং আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু এরপরেই ককরোচ পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস যা বললেন তা শুনে পুরো দেশ স্তব্ধ। সৌরভ দাস স্পষ্ট জানিয়ে দিলেন তারা সুপ্রিম কোর্টের এই নির্দেশ মানবেন না। শুধু তাই নয়, আজ রাত 12টা পর্যন্ত সরকারকে ডেডলাইন দিয়েছেন তারা। আদালতের রায় অমান্য করে এই ধরনের আলটিমেটাম দেয়া, এটা কি এমনিই চলে যাবে? এটাকে এমনি মেনে নেওয়া হবে? এর আইনি ও রাজনৈতিক পরিণতি কি হতে পারে? আজ রাত 12টার পর ঠিক কি ঘটতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি বিশদে বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। দীর্ঘদিন ধরে চলা এই ককরোচ আন্দোলন নিয়ে রাজ্য তথা দেশ জুড়ে চরম অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল। আন্দোলনের সময় একাধিক হিংসাত্মক ঘটনা, ভাঙচুর এবং আইন ভঙ্গের অভিযোগ ওঠে, যার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফে একাধিক এফআইআর দায়ের করা হয়। হিংসার আশ্রয় নেয়া, সরকারি সম্পত্তি ধ্বংস করেছে যেসব আন্দোলনকারী তাদের বিরুদ্ধে। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে ফেস রেকগনিশনের উন্নত প্রযুক্তির সাহায্যে শুধু দিল্লিতেই 2000-এর বেশি আন্দোলনকারীকে চিহ্নিত করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে, ধরপাকড় জারি। ককরোচ পার্টি এর বিরোধী। তাদের দাবি এই সমস্ত এফআইআর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আন্দোলনের সঙ্গে যুক্ত সমস্ত ধৃতদের অবিলম্বে রাজনৈতিক বন্দী হিসেবে মুক্তি দিতে হবে। মামলাটি গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। আজ সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ অত্যন্ত কঠোর মনোভাব দেখিয়েছেন। আদালত স্পষ্ট ভাষায় বলেছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আন্দোলনে যুক্ত থেকে যারা আইন শৃঙ্খলা ভঙ্গ করেছে এবং যাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় এফআইআর রয়েছে তাদের মুক্তি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দেশের প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসারে তাদের বিচার সম্পন্ন হবে। আর সুপ্রিম কোর্টের এই নির্দেশ সামনে আসার পরই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। আর ঠিক তার কিছুক্ষণ পর প্রেস কনফারেন্সে হাজির হন ককরোচ পার্টির চিফ স্পোকসপারসন সৌরভ দাস। তিনি প্রকাশ্যে যে মন্তব্য করেন তা ভারতীয় বিচার ব্যবস্থা ও গণতন্ত্রের উদ্দেশ্যে সোজা চ্যালেঞ্জ ছুড়ে দেয়া। সেটা চ্যালেঞ্জটা কি? আমাদের কথা শুনতে হবে, কোনো আইন মানব না, বিচার ব্যবস্থা মানি না। স্বাধীন ভারতের ইতিহাসে এই সাহস ইতিপূর্বে কারো হয়নি। সৌরভ দাস সরাসরি সুপ্রিম কোর্টের এই নির্দেশকে একপেশে ও অন্যায় বলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশকে তিনি স্পষ্টভাবে বলেন, আমরা এই আদেশ মানছি না। আন্দোলনকারীদের মুক্তি না দিলে এবং এফআইআর প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের লড়াই থামবে না। এখানেই শেষ নয়। সৌরভ দাস পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে আজ রাত 12টা পর্যন্ত একটা ডেডলাইন জারি করেছে। তার হুঁশিয়ারি, আজ রাত 12টার মধ্যে যদি গ্রেপ্তার হওয়া আন্দোলনকারীদের ছেড়ে না দেওয়া হয় তবে আন্দোলন আবার শুরু হবে ও সেই আন্দোলন এমন রূপ নেবে যা এই সরকার সামলাতে পারবে না। একই কথা বলেছে ককরোচদের প্রধান নেতা দীপকে।
এখন প্রশ্ন হলো, একটি রাজনৈতিক বা সামাজিক দল কি সুপ্রিম কোর্টের রায় মানতে অস্বীকার করতে পারে? ভারত সংবিধান চালিত একটি গণতান্ত্রিক দেশ, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশই চূড়ান্ত। দেশের কোনো নাগরিক বা সংস্থা সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করলে তা সরাসরি আদালত অবমাননা বা কন্টেম্পট অফ কোর্ট হিসেবে বিবেচিত হয়। এবং এই আন্দোলনের ক্ষেত্রে যা বলছে ককরোচ পার্টি, সেটা সংবিধান অবমাননা তো বটেই, এটা স্পষ্ট দেশদ্রোহিতা। এর পরিণতি মারাত্মক হতে পারে। কি হতে পারে সেই পরিণতি, সেটা বুঝতে গেলে আইন বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। সরকার ইতিমধ্যে যথেষ্ট নমনীয়তা দেখিয়েছে, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করিয়ে তাদের আন্দোলনের প্রতি অনেক নমনীয়তা দেখিয়েছে। বলেছে ছাত্রদের আমরা তাদেরকে অহিংসার পথে যারা ছিল তাদেরকে আমরা কিচ্ছু করব না, কিন্তু আন্দোলনের নামে যা খুশি করেছে, যারা পুলিশ পিটিয়েছে, দেশের সম্পত্তি ধ্বংস করেছে, প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল কটূক্তি করেছে, প্রধানমন্ত্রীকে নিয়ে চূড়ান্ত নোংরা সব কার্টুন করেছে, তাদের ছাড়া হবে না। যারা এসব করেছে তাদের বড় অংশই আদৌ ছাত্রই নয়, ছাত্র হওয়ার বয়স বহুকাল আগে পেরিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের এক নামী অভিনেত্রী শ্রীলেখা মিত্রর কথা ধরুন, 50 পেরিয়েছে বয়স, বামপন্থী রাজনীতি করেন, সিপিএমের মেম্বার সম্ভবত কিনা জানি না। এক মেয়ের মা, সে মেয়ে যথেষ্ট বড়, চাকরি বাকরি করেন ভালো। তিনি বামেদের মিছিলে হেঁটেছেন, নরেন্দ্র মোদীর একটি ছবি নিয়ে সে একটা অশ্লীল কার্টুন, চূড়ান্ত অশ্লীল কার্টুন, সেই কার্টুন বুকে নিয়ে তিনি মিছিল করেছেন। এখন ন্যাকামি করছেন যে আমি জানতাম না। এই মহিলা এবং এরই মতো কাণ্ড যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না? সরকার বলেছিল নিরপরাধ ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, কিন্তু ছাত্র নয়, যারা দুষ্কর্ম করেছে তাদের ছেড়ে দেওয়া হবে? এটা কি মামার বাড়ি? তাহলে আজ রাত 12টার পর ঠিক কী হতে পারে? প্রথমত, সরকার সুপ্রিম কোর্টের রায়কে কঠোরভাবে বজায় রাখবে এবং রাত 12টার পর যদি আন্দোলনকারীরা কোনো বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, কড়া হাতে সেই বিশৃঙ্খলা, সেই আন্দোলনের নামে হিংসা তৈরি করা, এগুলোকে কড়া হাতে দমন করতে হবে। এবং দ্বিতীয়ত আর কি, সেটার আগে সবথেকে বড় যেটা হলো, সৌরভ দাস সমেত আন্দোলনের সমস্ত প্রধান নেতাদের দেশ বিরোধী কাজের জন্য আইন শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হতে পারে ও করতে হবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে। শুধু ওদেরকেই গ্রেপ্তার করলে হবে না, যারা রাজনৈতিক দলগুলো যারা এদের পেছনে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। আজকে যেমন একটি মদতের কথা বলি, রাহুল গান্ধী তিনি আজকে বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে, তিনি বলেছেন অমিত শাহ নাকি পেলেট গান, বন্দুক ছোড়ার নির্দেশ দিয়েছে। অমিত শাহ দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এত বড় মিথ্যে কথা বলার কারণটাই হচ্ছে তারা এই আন্দোলনকে সাপোর্ট দিচ্ছে, যাতে এই সরকারকে ভেঙে ফেলা যায়, পতন ঘটানো যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ বনাম ককরোচ পার্টির ডেডলাইন, এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত অবশ্যই জয় হবে সরকারের, আইন ও সংবিধানের। আন্দোলন যারা করছে তারা প্রতি মুহূর্তে গোলপোস্ট পাল্টাচ্ছেও। আজ রাত 12টার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে আমাদের নজর থাকবে প্রতি মুহূর্তে। তবে আমাদের মনে রাখতে হবে, ভারত আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, বিদেশের চক্রান্তকারীদের কাছে আত্মসমর্পণ করে, ষড়যন্ত্র করে যেভাবে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশে যা ঘটেছে, ভারতে সেটা ঘটতে পারে না। আমি এর আগের ভিডিওতে বলেছি, হবে না, কারণ এখানকার সেনাবাহিনী অন্য ধাতু। সুতরাং এটা কখনো হবেই না। কিন্তু যে রক্তপাতের ভয় করা হচ্ছিল, সেই রক্তপাত যদি হয়, যাতে না হয় সেটা, তার জন্যে সমস্ত এই ককরোচ নেতাদের, এই আরশোলাদের, এদেরকে ধরে নিয়ে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে ফেলে দাও। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন? আপনি কি আমাদের এই কথার সঙ্গে আপনি কি সহমত? আপনার মতামত কমেন্ট করে জানান। আর আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।